সো ওয়েলকাম টু টুডেস ক্লাস। আজকে হচ্ছে আমরা সরলরেখা নিয়ে আলোচনা শুরু করতেছি। এটা খুব সংক্ষিপ্ত কিছু আলোচনা হবে, কারণ আমাদের হাতে সময় খুব বেশি নাই, কিন্তু আমরা যতখানি পারি আমরা হচ্ছে সরলরেখার দিকে আগায় যাব। আচ্ছা, প্রথমত এই দিকে একটু খেয়াল করি। প্রথমত এই গ্রাফটার দিকে তাকাই। এটা সম্পর্কে আমরা সবাই চিনি যে প্রথম চতুর্ভাগ এটাকে বলে দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে বলে তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলে চতুর্থ চতুর্ভাগ। চারটা চতুর্ভাগের মধ্যে এক্স এবং ওয়াই এর কোঅর্ডিনেটগুলোর বিভিন্ন রকমের ভ্যালু হয়। আমরা জানি যদি আমরা ডান দিক বরাবর যাই তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক, বাম দিক বরাবর গেলে এক্স অক্ষের ঋণাত্মক দিক, উপরে গেলে ওয়াই অক্ষের ধনাত্মক দিক, আর নিচে গেলে হচ্ছে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক। এভাবে চিন্তা করা যায়। আচ্ছা, এখন এই কেসে তোমাকে আমি বললাম যে তুমি এইখানে এক কাজ করো, তুমি এইখানে কি বলে এটাকে ক্যালকুলেট করে দেখাবা হচ্ছে আমাকে একটা বিন্দুর মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে সেটা আমরা ক্যালকুলেট করা শিখবো, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম এটা হচ্ছে মূল বিন্দু বরাবর ধরো বসাইছি। ওয়েট, আচ্ছা এটা এমন করতেছে কেন? হুম, আচ্ছা, তাহলে এটাকে আমরা মূল বিন্দু বরাবর মোটামুটি বসাইলাম, ধরলাম এই যে ছেদ বিন্দুটা আছে সেটা এইখানে মূল বিন্দুতে অবস্থিত। তাহলে এখন এইখান থেকে তোমাকে আমি একটা বিন্দু বললাম যে বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 3 2। 3 2 বিন্দুটা পাওয়ার জন্য আমরা কি করব, প্রথমত এক্স অক্ষ 3,2 আর কি। তাহলে এক্স অক্ষ বরাবর আগে আমি 3 একক আগাবো সামনের দিকে। এখানে আসলাম আমি 3 একক। 2 মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর আমি উপরের দিকে 2 একক যাব। তাহলে আমার 3,2 এই বিন্দুটা এইখানে অবস্থিত। এই বিন্দুটাকে আমি চিহ্নিত করি। তোমাকে আমি বললাম যে এই বিন্দুটা মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে সেটা আমাকে বের করে দেখাইতে হবে। এটা কি আমরা পারবো? পারবো এমনিতেও, কিন্তু কিভাবে হয় সেটা একটু দেখি, জানো হয়তো অনেকে। তাহলে প্রথমত এইটাকে আমরা একটা অতিভুজের মতন করে বানানোর চেষ্টা করি। প্রথমত এইটা একটা অতিভুজ। এটা যদি কোনো একটা অতিভুজ হয় তাহলে অন্য দুইটা বাহু কি হবে? একটা বাহু হবে এইরকম, আর একটা বাহু হবে এইখানে, তাই না? তাহলে এই ত্রিভুজের ভিতরে এখন আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবো। কেন? তার কারণ আমরা জানি এই বিন্দুটার যে স্থানাঙ্ক সেটা আমার কোশ্চেনে দেওয়া ছিল 3 2। 3 2 কথাটার মানে হচ্ছে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে 3 একক দূরত্বে আছে। 3 একক দূরত্বে থাকার অর্থ হচ্ছে সে, যদিও কিন্তু এটা এক্স এর ভ্যালু, কিন্তু 3 কথাটা মানে হচ্ছে ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে। তাহলে ওয়াই অক্ষ থেকে 3 একক দূরে হলে এই বাহুটা হচ্ছে 3 একক, এবং এই যে লম্ব বাহুটা সেটা হচ্ছে 2 একক। বোঝা যাচ্ছে? এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে। সেটার জন্য আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারি, √x² + y²। এটা করলে কি পাবো? মূল বিন্দু থেকে দূরত্ব, মূল বিন্দু, কি লিখলাম এটা, থেকে দূরত্ব। এই সূত্র চিনি সবাই। হুম, ছোটবেলাতেও দেখছি। মূলবিন্দু থেকে দূরত্বের জন্য যে কোনো একটা বিন্দুর জন্য যদি বলে তাহলে x² + y², উপরে একটা রুট, তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব পাবো। এখন আমরা হচ্ছে দেখি যে এইভাবে যদি না দেয়, আমাকে দুইটা বিন্দু দিয়ে দেয়, তাহলে কি করব? দুইটা বিন্দু হইতে পারে এইরকম। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দু আছে, বিন্দুটার নাম দিলাম হচ্ছে x2 এবং y2। আর একটা বিন্দু আছে x1 এবং y1। তাহলে আবারও আগের বারের মতোই আমি এখানে একটা অতিভুজ কল্পনা করে নিছি। অতিভুজ কল্পনা করার পরে আমি এখান থেকে বলতেছি যে তাহলে অন্য দুইটা বাহু কি হবে। অন্য দুইটা বাহুও আমি আমার প্রয়োজন মতন এঁকে নিলাম। এখন অন্য দুইটা বাহুতে এই দুইটা বিন্দুর জন্য এখন আমাকে স্থানাঙ্ক ক্যালকুলেট করতে হবে। তাহলে আমি একটু মুছে তারপরে আবার লিখে দেখাই। তাহলে ধরো আগে আমরা এই বাহুটার কথা চিন্তা করি। এই বাহুটার জন্য আমাদের সর্বোচ্চ এত এক্স অক্ষ থেকে দূরত্ব এইটুকু, এবং এইটুকু কিন্তু আমার জানা আছে, কারণ এই বিন্দুটা আমরা চাইলে বের করতে পারি। বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এই বিন্দুটার স্থানাঙ্ক বলতে পারবা এই দুইটা চিন্তা করে? এই বিন্দুটার স্থানাঙ্ক মানে হচ্ছে সে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, সে এক্স অক্ষ থেকে কত দূরে আছে। দেখো তো সে ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই পর্যন্ত দূরে আছে। এই পর্যন্ত দূরত্বটা কি আমার অন্য কোনো বিন্দুতে মেনশন করা আছে? x1 না এটা? X1 x1, এই বিন্দুর ভুজ হচ্ছে x1।
এই বিন্দুর কোটি কত? কোটি মানে হচ্ছে তার এক্স অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই পরিমাণ হাইট গেইন করছে এরকম y2 কোনো বিন্দু আছে? হ্যাঁ, y2। এই দুজনের হাইট সেম, সে কারণে এই দুইটার কোটি দুইটা সেম হবে। তাহলে এখানে আমি পাইলাম y2। আচ্ছা, এখন এই দুইটা বিন্দুর মধ্যে যদি আমি দূরত্ব ক্যালকুলেট করতে চাই, তাহলে এইখানে কোনো ভুজ বরাবর কোনো দূরত্ব নাই, কিংবা এক্স অক্ষ বরাবর কোনো পরিবর্তন হয় নাই। আগেও বলছিলাম যে আগের বারের মতোই, যদি কোনো কিছু আর কি লম্ব বরাবর কাজ করে তখন তার অন্য লম্ব বরাবর কোনো কোনো উপাংশ থাকে না। ঠিক একইভাবে এটা ঠিক ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে, তার এক্স অক্ষ বরাবর কোনো চেঞ্জ নাই। অর্থাৎ এখানে দেখো এক্স ওয়ান জায়গা মতোই আছে, চেঞ্জ হয়েছে শুধুমাত্র ওয়াই এর ভ্যালুগুলা। তাহলে এইখানে যে এদের মধ্যে পার্থক্য, বড়কে ওয়াই ওয়ান, ছোটকে ওয়াই টু, তাহলে এই যে বাহুটা, সেই বাহুর দৈর্ঘ্য হবে হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই বাহুর দৈর্ঘ্য পাইলাম। অনুরূপভাবে এই বাহুর দৈর্ঘ্যে বড় করে আছে এক্স ওয়ান এবং ছোট হচ্ছে এক্স টু। তার আবারও বলতেছি, দেখো সে আনুভূমিক বরাবর এদের মধ্যে সরণটা হয়েছে। আনুভূমিক বরাবর সরণ হওয়ার অর্থ হচ্ছে তার উলম্ব বরাবর কোনো উপাংশ থাকবে না, অর্থাৎ উলম্ব বরাবর কোনো চেঞ্জ হবে না। দেখো ওয়াই টু এবং ওয়াই টু দুইটা সেম আছে, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর চেঞ্জ হইলে ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয় না, ওয়াই এর ভ্যালু এখানেও চেঞ্জ হয় নাই। তাহলে এইখানে শুধুমাত্র এক্স এর ভ্যালু চেঞ্জ হয়েছে কি পরিমাণের? এক্স টু এবং এক্স ওয়ান, সর্বোচ্চ কত আছে এক্স ওয়ান এবং সর্বনিম্ন এক্স টু। সেই কারণে এই বাহুর দৈর্ঘ্য আমরা বলতে পারি এক্স ওয়ান মাইনাস এক্স টু। ঠিক আছে, এখন আমি ত্রিভুজটার কিন্তু তিনটা বাহুই জানি, মানে এইটা তো আর কি বের করতে চাই আমরা, আর এই বাহু দুইটা এখন আমার জানা আছে। তাহলে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এখন আমরা চাইলে লিখতে পারি ডি সমান হবে হচ্ছে প্রথমত এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। চিনতে পারছি? শিখছি না এই সূত্র, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার? এটা তো ছোটবেলাতে দেখছো, দেখছো না দেখো নাই? জি ভাইয়া। দেখছি। জি ভাইয়া দেখ। আচ্ছা, অন্য এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থায় যেটা হইলো, অন্য স্থানাঙ্ক ব্যবস্থাতেও ঠিক একই রকম ভাবে এক্স ওয়ান এক্স টু এর ভ্যালু বসে দিলেই হবে। আচ্ছা, একটা জিনিস মনে করায় দেই, আমরা যখন এক্স ওয়ান এক্স টু এর ভ্যালু ক্যালকুলেট করব কিংবা ওয়াই ওয়ান ওয়াই টু এর ভ্যালু ক্যালকুলেট করব, যখন আমাকে দুইটা বিন্দু দেওয়া থাকবে, আমরা একটা প্র্যাকটিস করে দেখি। ওই প্র্যাকটিস করব। ধরে নাও তোমাকে আমি একটা বিন্দু দিছি হচ্ছে 2 3, আর একটা বিন্দু দিছি হচ্ছে -5 আর 13। ঠিক আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে দিয়েছি, আমি নিজেও জানি মধ্যবর্তী দূরত্ব কত। তো তখন আমি যখন সূত্রটা বসাবো, এখন বড় হয়েছি, এখন ওই এক্স ওয়ান মাইনাস এক্স টু এইভাবে বসানোর সময় নেই। হ্যাঁ, চিন্তা করতে হবে প্রথমত ভুজ নিয়ে কাজ করে, ওই যে এক্স ওয়ান মাইনাস এক্স টু যেহেতু নেই আমরা, তাহলে ভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে 2 এবং -5, 2 এবং -5কে তোমরা একটা সংখ্যা রেখায় কল্পনা করো। সংখ্যা রেখা মানে কি, এরকম একটা লাইন ছিল, তাই না? তারপরে কি করতাম, এখানে 0, এখানে 1 2 3 এভাবে বসাইতাম, সংখ্যা রেখা মনে আছে? সেই সংখ্যা রেখার ভিতরে 2 এবং 5-এর ব্যবধানটা কত আমাকে বলো তো? -7 ব্যাপারটা um 7 7, এই দেখো 0, এখানে আছে 2, এখানে কোথাও আছে হচ্ছে -5। তাহলে 0 এর এই পাশে আছে কত? 5, আর 0 এর এই পাশে কত আছে? 2। তার মানে সংখ্যা রেখায় কল্পনা করলে আমরা দেখতে পাইলাম, সরি, সংখ্যা রেখা কল্পনা করলে আমরা দেখতে পাইলাম যে সেটা কি আছে, কত ব্যবধানে আছে, 5 এবং 2। এখানে দেখো এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার দেওয়া আছে। হোল স্কোয়ার থাকার কারণেই আমি হচ্ছে শুধুমাত্র ব্যবধানটা নিয়ে কাজ করলেই হয়, প্লাস মাইনাসের হিসাব না করে সংখ্যা রেখায় ওদেরকে বসাবো, ব্যবধানটা যত পাবো ঠিক তত ব্যবধান এখানে লিখে দিব। কত পাইছি আমরা? 7, তার মানে 7 স্কোয়ার প্লাস, এরপরে বাকি দুইটারে দেখি, 3 আর 13। 3 আর 13 কে যদি সংখ্যা রেখায় বসাই, এখানে হবে 3 আর এইখানে কোথাও হবে 13, তাহলে মধ্যবর্তী ব্যবধানটা কত হবে? 10। 10, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। মডুলাস ভ্যালু 10 ডিরেক্ট বসাই দিব, পেয়ে গেলাম আমরা। তার মানে √7 স্কোয়ার হচ্ছে এটা, তাহলে এটা হবে হচ্ছে √149, জানি না এটার ভ্যালু কত। তাহলে আমরা পাইলাম, বুঝতে পারছি যখন আমরা এখন থেকে এরকম দুইটা বিন্দুর ব্যবধান নিব, অবশ্যই মানে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করব, তখন ভুজ বরাবর ব্যবধান, ওয়াই অক্ষ বরাবর বা কোটি বরাবর শুধুমাত্র ব্যবধান নিব এবং সেগুলো কল্পনা করবো হচ্ছে সংখ্যা রেখার ভিতরে, তাহলে চিন্তা করাটা ইজি হয়। আচ্ছা, এটা গেল এই এক্সারসাইজের কোনো, আচ্ছা এটা থাকুক।
এই জিনিসটাকে এখন আমরা একটু সামারি করে এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে যদি দূরত্ব ক্যালকুলেট করতে বলে এক্স ওয়াই যদি একটা বিন্দু দেওয়া থাকে, মূল বিন্দু থেকে দূরত্ব হবে হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার। x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দু দেওয়া থাকে, তাদের মধ্যবর্তী দূরত্ব হবে রুট ওভার এই যে যেটা বললাম ভুজদ্বয়ের ব্যবধান স্কোয়ার, কোটিদ্বয়ের ব্যবধান স্কোয়ার। মনে থাকবে? বুঝছি। জি ভাইয়া। আচ্ছা, গুড। এবার হচ্ছে আমরা দেখবো পোলার স্থানাঙ্ক সম্পর্কে। পোলার স্থানাঙ্ক খুব ইন্টারেস্টিং জিনিস, আমার খুব ভালো লাগে আর কি জিনিসটারে। তা দেখি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা ঘটনাটা কিরকম। পোলার স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কি করে, এক একটা বিন্দুকে হচ্ছে প্রকাশ করার চেষ্টা করে। যেমন ধরো আমি তোমাকে বললাম মূল বিন্দু থেকে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে 5 একক দূরত্বে। যেমন এইখানে একটা বিন্দু দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 5 একক দূরত্বে আছে। তাহলে এই 5 একক দূরত্বে থাকা বিন্দুটাকে এখন যদি আমি নির্দিষ্ট করতে চাই, তাহলে কিভাবে নির্দিষ্ট করব? কারণ 5 একক দূরত্বে বিন্দুটা এখানে আছে, 5 একক দূরে এখানেও একটা বিন্দু পাওয়া যায়, 5 একক দূরে এখানেও একটা বিন্দু সম্ভব, এখানেও একটা সম্ভব, এইখানেও একটা সম্ভব। অর্থাৎ 5 একক দূরে বিভিন্ন পজিশনে অনেকগুলা বিন্দু পাওয়া সম্ভব। কিন্তু আমি যদি ঠিক এই পজিশনটাকে নির্দিষ্ট করতে চাই, তাহলে কিন্তু আমি চাইলে করতে পারি কি, এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে দিতে পারি। যেমন 5 একক দূরত্বের জন্য ধরো এক্স অক্ষের সাথে আমি একটা কোণ বলে দিলাম, এটা হচ্ছে 30 ডিগ্রিতে আছে। যদি এটা 30 ডিগ্রিতে থাকে, 30 ডিগ্রি বরাবর যাওয়ার পরে এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, তারপরে ঠিক 5 একক দূরত্বে এখানে কেটে দিলাম, তাহলে আমরা বলতে পারবো এটা হচ্ছে সেই নির্দিষ্ট বিন্দুটা। এখন মনে হতে পারে যে তাইলে ভাই এখানে আরো অনেকগুলো তো বিন্দু আছে, কিন্তু ওই যে আমি বলে দিছি মূল বিন্দু থেকে 5 একক দূরত্বে, অর্থাৎ এই রেখার উপরে অনেকগুলো বিন্দু নির্দিষ্ট করে দেয় হচ্ছে একটা কোণ, ঠিক এই বিন্দুটা নির্দেশ করে দেয় হচ্ছে একটা দূরত্ব। তার মানে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা যে কাজটা করে, মূল বিন্দু থেকে দূরত্ব ক্যালকুলেট করে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ থিটা হিসাব করে। আমরা যেমন এক্স ওয়াই কার্টেসিয়ান তলে এক্স ওয়াই হিসেবে চিনি এদেরকে, আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা এটাকে আর এবং থিটা হিসেবে প্রকাশ করি। ঠিক আছে? আচ্ছা, খুব সহজ হিসাব। এই জিনিসটা মূল বিন্দু থেকে দূরত্বর জন্য কাজ করে, মূল বিন্দু থেকে দূরত্ব নিতে হয়। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব নেওয়ার সূত্র আমরা কি শিখছি? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দেখো আর ইকুয়ালস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। অর্থাৎ মূল বিন্দু থেকে দূরত্বকে আমরা আর কিংবা মডিউলাস হিসেবে প্রকাশ করি আর কি, সেটা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবং যে কোণ উৎপন্ন করে তারা, সেটা হচ্ছে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স কেন? কারণ আমরা আগের চিত্রতেই দেখছি, এখানে যদি আমি থিটাটা নিতাম আর কি, এখানে যদি থিটা নিতাম দেখা যেত এইখানে আছে কে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তাহলে tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স। এটা কি বুঝতে পারছি tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স আসছে কিভাবে? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। tan ইনভার্স অফ ওয়াই বাই এক্স এর কাহিনী ক্লিয়ার হয়েছে। তাহলে বাকি অংশে ওয়েট, হ্যাঁ, বাকি জায়গায় এখন হচ্ছে আমরা দেখব, এটা কিন্তু আমি বললাম শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য। হ্যাঁ, এটা প্রথম চতুর্ভাগের কাহিনী ছিল, প্রথম চতুর্ভাগের ঘটনা এখানেই শেষ। এখন আমরা হচ্ছে দেখব দ্বিতীয় চতুর্ভাগে যদি বিন্দুটা থাকতো, এইখানে কোথাও যদি কোনো বিন্দু থাকে, তাহলে এই বিন্দুটার জন্য আর এর ভ্যালু কত হবে? এইখানে আর হবে কিছু একটা। এই বিন্দু একটা কাল্পনিক নাম দাও, ধরো এটার একটা, এখানে তো দেওয়াই আছে, এটা কত হবে বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক? এখানে গ্রাফের মধ্যে কিন্তু বসানো আছে, বলো তো বিন্দুর স্থানাঙ্ক কত? কিরে, আর কমা আর কমা থিটা তো আমি -4, জানি, কার্টেসিয়ানে একটা ভ্যালু বলো। -4,2 -4,2 -4,2, কারণ এই গ্রাফের ভিতরে ওরে দেখা যাইতেছে যে সে এক্স অক্ষের ঋণাত্মক দিকে কত একক গেছে? 4 একক। এরপর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে গেছে হচ্ছে 2 একক। আচ্ছা, এখন আমরা কিন্তু আর থিটা পেয়ে গেছি, মানে এটা হবে মূল বিন্দু থেকে দূরত্ব, এবং এই থিটাটা ক্যালকুলেট করলে আমরা কি পেয়ে যাব? আর পেয়ে যাব। সরি, থিটাটা ক্যালকুলেট করলে আমরা আর কি কোণটা পেয়ে যাব। এখন দেখো এই আর এবং থিটা বের করাটা কিভাবে। প্রথমত আর বের করার জন্য সূত্রের মধ্যে কোনো পরিবর্তন নাই, কারণ মূল বিন্দু থেকে দূরত্বের সূত্রের ভিতরে যা ছিল তাই। তাহলে এইখানে আর এর ভ্যালু যা ছিল তাই হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, শেষ। আচ্ছা, এখন এর ভিতরে থিটাটা ক্যালকুলেট করতে চাই। থিটাটা এবার দেখা যাচ্ছে স্থূল কোণ, তাহলে এখানে আমি ট্রায়াঙ্গেলটা ফর্ম করব কিভাবে? এইদিকে এইদিকে কি আমি এখন একটা ত্রিভুজ বানাইতে পারতেছি? ত্রিভুজ কিন্তু এখানে বানানো পসিবল হচ্ছে না, তাহলে আমরা কিভাবে ত্রিভুজ বানাবো? মূলত কনসার্ন হচ্ছে আমাদের ত্রিভুজ বানানো। হ্যাঁ,
আমরা দেখছিলাম আমাদের মূল আলোচনার বাইরে আমরা কিছু জায়গা থেকে যদি একটা ত্রিভুজ তুলে এনে অন্য কোথাও বসায় দিয়ে ম্যাথটাকে সলভ করে ফেলি, আমাদের জন্য তুলনামূলক ইজি হয়। এটা আমরা ভেক্টরে অনেকবার করছি, এইখানেও এই কাজটা করব। এইখানে তাহলে আমরা একটা ত্রিভুজ কল্পনা করি এবার। এই ত্রিভুজের এই কোণটার নাম দেই আমরা আলফা, ঠিক আছে? এই কোণটা যদি আলফা হয় তাহলে আমাকে বুদ্ধি করে বলো তো, শুধুমাত্র এই ত্রিভুজটাকে এবার একটু বাইরে আঁকি। এই ত্রিভুজটাকে একটু সরায় নিয়ে আসলাম এই জায়গায়। এইটা যখন আমি ত্রিভুজটাকে সরায় নিয়ে আসলাম, ত্রিভুজের বাহুগুলা কি তাইলে এখানে -4 হবে নাকি শুধু 4 হবে বলো তো? যখন ত্রিভুজকে আমি বাইরে সরায় নিয়ে আসছি তখন কিন্তু ত্রিভুজের বাহুর ভিতরে -4 কথাটা আর নাই, শুধুমাত্র 4। ওকে, আর একটা জিনিস, এখন আমরা আলফা নামে একটা কোণ নিছি, তাহলে এখন এই আলফা এইটাকে কি ক্যালকুলেট করতে পারবো বলো তো? এই যে 2 ছিল সেটা কি ছিল? মডুলাস অফ ওয়াই। এবং এই যে 4টা ছিল সেটা হচ্ছে মডুলাস অফ এক্স। মডুলাস কেন বলতেছি? কারণ যেহেতু আমি এটাকে ত্রিভুজের বাইরে নিয়ে চলে আসছি, ত্রিভুজের বাইরে আমি এমনভাবে নিয়ে আসছি যাতে সেইগুলো পজিটিভ ভ্যালু হিসেবে আমি লিখতে পারি, এবং সেগুলোকে আমি সেই জন্য মডুলাস অফ এক্স বলতেছি, মডুলাস অফ ওয়াই বলতেছি, দুইটা বাহুর মান। তাহলে আলফা এর ভ্যালুটা কত হয় আমাকে বুদ্ধি করে বলো তো? আলফা সমান আমরা পাচ্ছি tan ইনভার্স অফ কত? মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ half. এক্স। হাফ তো ঠিক আছে, এটা তো হাফ তো এই কেসে, জেনারেল কেসে মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স এভাবে লেখা যায়। জি ভাইয়া। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে অন্য যে কোনো জায়গায় যদি বিন্দুটা থাকতো, এখানে থাকলেও এখানে থাকলেও এখানে থাকলেও দেখা যেত সেটা হচ্ছে মডুলাস অফ ওয়াই বাই মডুলাস অফ এক্স পাচ্ছি আলফা এর ভ্যালু। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে সেই যে ত্রিভুজটা তৈরি করে সেইটা, দ্বিতীয় চতুর্ভাগে সেই যে ত্রিভুজটা তৈরি করে সেই ত্রিভুজের জন্য আলফা বের করলাম। কিন্তু আমার তো আসলে থিটা বের করতে হবে, কারণ আমি যে স্থানাঙ্ক ব্যবস্থাটা বের করব সেটা হচ্ছে আর এবং থিটা এর জন্য। তাহলে এখানে থিটা এর ভ্যালুটা কত বলতে পারি আমরা? পাই মাইনাস আলফা। পাই মাইনাস আলফা বলতে পারি, পাই মাইনাস আলফা। তাহলে এটাকে বলা যায় পাই মাইনাস tan ইনভার্স অফ মডুলাস অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে আমরা কি বের করলাম এখন? দ্বিতীয় চতুর্ভাগে যদি একটা কার্টেসিয়ান যদি একটা বিন্দু থাকে এক্স ওয়াই, তাহলে সেটাকে আর থিটা হিসেবে প্রকাশ করলাম। আর এর ভ্যালু যা আছে তাই, এটা সবগুলো চতুর্ভাগে সেম। থিটা এর ভ্যালু দেখলাম আমরা নরমালি এখানে কোনো ত্রিভুজ তৈরি করতে পারতেছি না, সেই কারণে আমরা এই বরাবর দ্বিতীয় চতুর্ভাগে একটা ত্রিভুজ তৈরি করছি, সেই ত্রিভুজে আমরা আলফা এর ভ্যালু ক্যালকুলেট করছি, এবং সেটা ক্যালকুলেট করছি মডুলাস অফ ওয়াই মডুলাস অফ এক্স এর মাধ্যমে। তারপরে আলফা এর ভ্যালু লিখছি, তারপরে থিটা এর ভ্যালু লিখছি পাই মাইনাস আলফা, তারপর নরমাল ক্যালকুলেশন। বুঝছি? দ্বিতীয় চতুর্ভাগের কাহিনী বোঝা গেছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে এই ম্যাথটার জন্যই আমরা একটু ক্যালকুলেট করে দেখি। হ্যাঁ, এই যে -4 2 আছে না, তাহলে -4 2টাকে তোমরা একটু আমাকে আর এবং থিটার ভ্যালু বের করে বলো তো কত আসে। আর এর ভ্যালু আসলে 2√5। আর এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার, দ্যাট ইজ √20, দ্যাট ইজ 2√5। হুম, আর থিটা আসে হচ্ছে, আমরা থিটা আনানোর জন্য বেশি কষ্ট করব না, ঠিক আছে? এটাকে ডিরেক্ট কোশ্চেনে যা আছে একটু কি লিখে দিয়ে দিব, tan ইনভার্স অফ কত ওয়াই বাই এক্স আর কি। তো তুমি বলছিলে কত হয় জানি, এটা আধা, তাই না? তাহলে এটা হচ্ছে ডিরেক্ট হাফ, শেষ। এইটুক লিখে রেখে দিবা। এটার মান বের করার কোনো দরকার নেই, তোমার ঠেকা পড়ে নাই আসলে এটার মান বের করে দেওয়া, ঠিক আছে? তুমি রিটেনে করো আর এমসিকিউতে করো। এমসিকিউতে যদিও মান বের করতে হয় আর কি, হয়তো এমন ভাবে দিবে যাতে এটা মিলা যায় আর কি। হ্যাঁ, এমন ভাবে দেওয়া থাকবে ম্যাথটা যাতে তুমি এখান থেকে একটা পূর্ণ সংখ্যা বের করতে পারো। 135, 120, এরকম 150 এরকম যাতে বাইর হয় সেরকম ব্যবস্থা করেই তোমাকে দিবে। আর যদি রিটেনে দেয় তাহলে ঠিক একটুক রেখে দিবা, এর বেশি একটা লাইনও করতে যাবা না, মনে থাকবে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা যে কাহিনী শিখলাম এতক্ষণ, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথম চতুর্ভাগ এবং দ্বিতীয় চতুর্ভাগ হয়েছে আমাদের। এবার দেখি তৃতীয় চতুর্ভাগের কি অবস্থা। এই যে তৃতীয় চতুর্ভাগে বিন্দুটা আছে, তাহলে এটা জুম ইন করি। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগের জন্য এখন তৃতীয় চতুর্ভাগে এগুলো সব আইকেই ফেলাইছি আর কি, একটু মুছে রাখি। তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা যে বিন্দুটা নিছি সেই বিন্দুটা দেখা যাচ্ছে -3 -2 এরকম। তাহলে -3 -2 বিন্দুটা তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এখন এক্ষেত্রেও আমি প্রথম এইদিকে কোথাও ত্রিভুজ তৈরি করতে পারতেছি না। থিটা এর ভ্যালুটা দেখো, আমি এতক্ষণ ধরে চিল্লাইতেছি, বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলাইলাম কি
যে থিটার ভ্যালু হবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, কিন্তু আমি এখন নিজেই কি করলাম, থিটার ভ্যালু বসায় দিলাম এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে। এটার কারণ কি কেউ বলতে পারবা? থিটার ভ্যালু আমি উপরের বড়টা না নিয়ে নিচেরটা কেন নিলাম? হুম 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 আচ্ছা, সমস্যা নেই। থিটা মানে হচ্ছে এক্ষেত্রে মুখ্য কোণ। হ্যাঁ, এই জিনিসটার নাম শুনে থাকবা। থিটা কাজ করে হচ্ছে মুখ্য কোণ নিয়ে, এবং মুখ্য কোণ চেষ্টা করে কোণের মান 180-র ভিতরে রাখার। কোণের মান, এটা পর স্লাইডের অন্য আরেক জায়গায় লেখা আছে, 180-এর ভেতরে রাখা। ওর একমাত্র কাজ ওইটাই, কোণের ভ্যালু 180-এর ভিতরে রাখবে। এখন দেখো, আমি যদি এই কোণটা ধরো 30 ডিগ্রি, হ্যাঁ, এই যে ছোট কোণটা আছে এটা ধরে নিলাম আমরা 30 ডিগ্রি, তাহলে তোমাকে আমি বললাম যে এইখানে যে কোণটা তৈরি করে সেটা হচ্ছে 210। ঠিক আছে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা তৈরি করে সেটা 210 হয়। 180 আর 30 মানে 210। আর তুমি যদি এই পিছন দিক থেকে ক্যালকুলেশন করতে তাহলে এই কোণটা কত আসতো? কত? 150। 150 আসতো। শুধু 150 বললে হবে না, -150, তাই না? মানে এক্স মানে আমরা হুম, যদি ক্লকওয়াইজ ঘুরি তাহলে ঋণাত্মক হচ্ছে দিকে। ঋণাত্মক হয়, কোণের মানগুলো ঋণাত্মক হয় তখন। তাহলে এইদিকে হচ্ছে 210, কিন্তু এদিকে হচ্ছে -150। মুখ্য কোণ চেষ্টা করে কোণের ভ্যালু 180 এর ভিতরে রাখার জন্য। 180 বলতে আসলে মডিউলাস অফ 180 আর কি। এখন দেখো তাহলে ওর জন্য কোনটা কনভেনিয়েন্ট, 210 নাকি 150? অবশ্যই যদি মডুলাসের কথা চিন্তা করি 150 ওর জন্য ছোট। সেই কারণে মুখ্য কোণে যখন হিসাব করব দেখব দুইটা কোণ যদি আমার কাছে অপশনে থাকে, আমরা সবসময় মুখ্য কোণটাকে নিব, অর্থাৎ সব 180 থেকে ছোট যে দিক থেকে নিলে কোণ হয় সেটা নিব। সহজ হিসাব আর কি, যদি উপরে দুই জায়গায় থাকে তাহলে এই দিক থেকে ক্যালকুলেট করব, নিচে যদি কোথাও থাকে তাহলে হচ্ছে এই দিক থেকে ক্যালকুলেট করব, শেষ, আর কোনো কাহিনী নেই। হুম। আচ্ছা, তখন এবারও একই ঘটনা, আমরা তাহলে এই দিক থেকেও এখন কি ত্রিভুজ আঁকতে পারতেছি না, তাহলে ত্রিভুজ আঁকলাম আমরা এই বরাবর। এই বরাবর ত্রিভুজ আঁকার পরে সেই ত্রিভুজের এই কোণটার নাম দিলাম আমরা আলফা। এই কোণটার নাম যদি আলফা হয় তাহলে আমরা এই ত্রিভুজটাকে এবার বাইরে একটু সরায় নিয়ে আসি। বাইরে একটু সরায় নিয়ে আসলাম, এবং এই কোণটা আমরা পাইছি আলফা। এইখানে আমি পাইছি হচ্ছে, তাহলে এই বাহুটার মাপ কত হবে বলো তো? এই বাহুটার মাপ কত হবে? শুধু 3, মানে সরি 2, 2 শুধু শুধু 2। 2, হ্যাঁ, টু গুড। টু আর এটা হবে হচ্ছে শুধু 3। তাহলে আলফা এর ভ্যালু কত আসবে? tan ইনভার্স অফ 2/3। 2/3 মানে কি, জেনারেল কেস, যেহেতু আমি মডুলাস নিছি y/x, তার মানে আলফা এর ভ্যালু মডুলাস অফ y/x। ওকে, এখন থিটা এর ভ্যালুটা কত? থিটা সমান আসলে -পাই। কেন -পাই বললাম? কারণ হচ্ছে প্রথমত আমি কোনটা হিসাব করতেছি এমন ভাবে, প্রথমত আমি -180 দিকে গেলাম, তারপরে আমি প্লাস আলফা এর দিকে আসলাম, তাই না? -180 গেছি, তারপরে 100 প্লাস আলফা পর্যন্ত আসছি, তাইলে আমি এই অবস্থানে এসে পৌঁছাইলাম এখন, তাই না? তাহলে সেই কারণে আমি এটাকে নিলাম হচ্ছে প্রথমত -পাই, এবার নিব হচ্ছে প্লাস আলফা। ঠিক আছে, তাহলে সূত্রটা কি হয় পাই থিটার জন্য এবার? -পাই প্লাস tan ইনভার্স অফ মডিউলাস y/x। মনে থাকবে? আর জি এর ভাইয়া। ভ্যালু যা ছিল তাই, √x² প্লাস y²। তাহলে এইটার মান বের করে দেখো তো কত আসবে। তাহলে এই কেসে আমরা পাচ্ছি 3² যোগ 2², 9 আর 2 13। √13। আর এইখান থেকে ক্যালকুলেট করে আসে -পাই প্লাস tan ইনভার্স অফ 2/3, তাই না? শেষ। এইটুকু লিখে রাখবো, অঙ্ক শেষ, এইটুকু লিখে দিব, ম্যাথ শেষ। বুঝছি সবাই? তাহলে আমরা তৃতীয় চতুর্ভাগের কাজ করে ফেললাম। জি ভাইয়া। তৃতীয় চতুর্ভাগের কাহিনী শেষ। ওকে, কোনটা জানি করলাম এখন? আচ্ছা, 3 2 এটা করছি। আচ্ছা, এটা বের করে ফেলছি, তাহলে পোলার স্থানাঙ্ক হয়ে গেছে আমাদের। এখন হচ্ছে আমরা পরেরটাতে দেখি, পরেরটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য কি করতে হয়। চতুর্থ চতুর্ভাগের জন্য কাহিনী বিশেষ আলাদা কিছু না, একই রকম।
বেশি জুম করে ফেললাম মনে হচ্ছে, সমস্যা নেই। তাহলে এবার হচ্ছে আমি আলাদা করে ত্রিভুজটা এঁকে দেখাবো না। দেখো, আমরা যদি এই দিক থেকে কোণ নেই তাহলে কোণটা কত দেখাইতেছে? 330। কিন্তু যদি আমি ছোট কোণটা নেই তাহলে কত হয়? শুধু 30, কিন্তু নেগেটিভ আছে সামনে একটা। তো এই নেগেটিভটাকে আমরা একটু যদি না চিন্তা করি, আমি বলছিলাম যে মডুলাস 180 এর ভিতরে রাখার চেষ্টা করে, তাহলে সে কি ওই 330 এর কাছে যাবে নাকি ওই হুদা -30 এর কাছে আসবে? শুধু -30 তার কাছে বেশি প্রপার মনে হবে। তাহলে আবারও দেখি, 330 এর এই দিক থেকে কোনো ত্রিভুজ তৈরি করা যায় না, কিন্তু আমার -30 এর এই দিক থেকে সুন্দর একটা ত্রিভুজ তৈরি করা গেছে। তাহলে এই সুন্দর ত্রিভুজের জন্য বলো তো এইখানে আলফাটা কি আলাদা কিছু? আলফা আর থিটা কিন্তু এবার একই রকম, কিন্তু আলফাটা আমরা যখন ক্যালকুলেট করতাম সবসময় আমরা একটা পজিটিভ কোণ বের করতাম, তাই না? তাহলে এক্ষেত্রে আলফাটা হচ্ছে পজিটিভ একটা কোণ, সেটা আমরা পাবো হচ্ছে tan ইনভার্স অফ y/x। একই রকম y/x ই হবে। হুম, তার কারণ এই যে এটা কত, এটা y, এটা হচ্ছে তার জন্য x, y এবং এটা হচ্ছে x। এবং মডুলাস কেন নিলাম? কারণ আমরা ত্রিভুজ যখন কল্পনা করতেছি তখন সবাইকে পজিটিভ ধরতেছিলাম। আচ্ছা, কিন্তু এখানে আবার একটা কাহিনী কি, থিটা এর ভ্যালু হচ্ছে মাইনাস আলফা। মাইনাস আলফা কেন? সে কিন্তু এক্স অক্ষের পজিটিভ, সরি এক্স কি জানি বলে এটারে, সে হচ্ছে ক্লকওয়াইজ ঘুরে থিটাটা পাইছে। ক্লকওয়াইজ ঘুরে থিটা পাওয়ার কারণে আমরা মাইনাস আলফা নিতে বাধ্য হইতেছি। অর্থাৎ এইটার জন্য সূত্র হচ্ছে মাইনাস tan ইনভার্স অফ মডুলাস অফ y/x। তাহলে এখানে ক্যালকুলেট করি, আমি প্রথমত আর বের করি। আর এর ভ্যালু আগের মতোই 2 স্কোয়ার এবং 3 স্কোয়ার, তার মানে কত? √13। এবং এখানে আমরা কি পাইতেছি? থিটা এর ভ্যালু, থিটা হবে হচ্ছে মাইনাস tan ইনভার্স অফ মডুলাস অফ 2/3। এখন ওই যে মডুলাসের ভিতরে তুমি হচ্ছে -2/3 লিখতে পারো, অথবা হুদা 2/3 লিখে রাখতে পারো, কোনো সমস্যা নেই, অ্যান্সার আসলে সেমই পাওয়া যাবে। এটা কি বুঝতে পারলাম চতুর্থ চতুর্ভাগের কাহিনী কি হবে? জি ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ এখন সবগুলো যদি একসাথে দেখতে চাও তাহলে চেহারাটা হচ্ছে এরকম বিভিন্ন চতুর্ভাগে। এটা কাটা পড়ছে কেন, কি ব্যাপার? আচ্ছা, এই যে বিভিন্ন চতুর্ভাগে যদি দেখো, তাহলে প্রথমটার জন্য y/x ছিল, পরেরটার জন্য পাই মাইনাস tan ইনভার্স অফ y/x, পরেরটার জন্য ছিল মাইনাস পাই প্লাস tan ইনভার্স অফ y/x, এবং চতুর্থ চতুর্ভাগের জন্য শুধু মাইনাস tan ইনভার্স অফ y/x। ঠিক আছে, এই চারটা সূত্র মুখস্থ রাখলে রাখো, আর যদি অমনি বুঝে বুঝে করতে চাও তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। এটা তোমার আহামরি বিশেষ কোনো সময় খাবে না। সময় খায় হচ্ছে এই সূত্রগুলা মনে করতে যায়, বুঝছো? আমরা চেষ্টা করি সূত্রগুলা হচ্ছে চারটা চতুর্ভাগের জন্য চারটা সূত্র মুখস্থ করে ফেলাবো, পরীক্ষার হলে আসবে, লিখা দিব, ম্যাথ করে বাইরে হয়ে আসবো। ঘটনাটা এরকম না, পরীক্ষার হলে এই চারটা সূত্রের মধ্যে 3 নাম্বার সূত্রটা আসলে কি ছিল এটা মনে করতে যায় আমরা হচ্ছে ঝামেলাটা করে ফেলি, এবং সেটার জন্য টাইম কিল করে। আমার স্ট্র্যাটেজি ছিল, কোশ্চেন যাই থাকুক না কেন, রিটেন হোক এমসিকিউ হোক, আমি কোনো শর্টকাট মুখস্থ করব না। আমরা মেইন ট্র্যাডিশনাল নিয়মেই ম্যাথটাকে এত দ্রুত করার চেষ্টা করব যাতে মানুষ শর্টকাট মনে করার আগেই আমার যাতে ম্যাথ কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, এটা মাথার ভিতরে যাতে থাকে। এইখানে যেগুলো করছি আমরা, এগুলো কিন্তু বিশেষ কোনো টাইম খায় না। তুমি যদি গ্রাফের মধ্যে খালি বিন্দুটা চিহ্নিত করো তাইলেই তুমি বুঝে ফেলবে এখান থেকে আমি আলফা পেয়ে যাবো, এখান থেকে আমার হচ্ছে -পাই প্লাস আলফা করলেই আমরা কি পেয়ে যাবো, এখান থেকে থিটার ভ্যালু পেয়ে যাবো। এটা খুব বেশি সময় কিল করে না। সময় খাবে হচ্ছে যখন তুমি বাসায় বসে সময় খাবে, যখন তুমি এটা মুখস্থ করার ট্রাই করবা, আর হচ্ছে তোমার পরীক্ষার হলে সময় খাবে যখন তুমি এটা মনে করার ট্রাই করবা। পুরাটাই ওয়েস্ট অফ টাইম। তার থেকে ভালো যে গ্রাফগুলো দেখালাম, ওই গ্রাফগুলোর ভালো মানে ওর দিকে ভালো করে তাকাইলেই দেখে যাবে হয়ে যাচ্ছে, মনে থাকবে। হুম। জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। এখন হচ্ছে আমাদের এই জিনিসটা কেন দিলাম, এই হঠাৎ করে বহুভুজটা কোথা থেকে আসলো? তোমাদের হচ্ছে 9-10 এর কিছু স্মৃতি ছিল, সেগুলোকে একটু আমরা মনে করানোর চেষ্টা করতেছি। 9-10 এ আমরা কিছু সহজ জিনিসপত্র শিখছিলাম। এই ঝামেলা দিতেছে কেন? হুম, যেমন আমাদের হচ্ছে একটা সূত্র দেখাইছিল যে আমি যদি একটা এরকম যদি 4টা বিন্দু দেওয়া থাকে, 5টা বিন্দু দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করার একটা সূত্র শিখছিলাম। সেখানে একটা বিশেষ শর্ত দেওয়া ছিল, কি বলতো? যে বিন্দুগুলা যখন আমি নিব পরপর বসাবো তখন অ্যান্টি ক্লকওয়াইজ বসাইতে হবে, মনে আছে? জি ভাইয়া। অর্থাৎ আমাকে বিন্দু বসাইতে হবে এ বি সি ডি, কিংবা ডি এ বি সি এভাবে নিতে পারো, সি ডি এ বি এভাবেও নিতে পারো, বিসিডি বিসিডিএ এভাবে নিতে পারো, কোনো সমস্যা নেই, তোমার যেভাবে খুশি সেভাবে নাও। অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারটা মেনটেন করলেই হয়েছে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার মেনটেন করে এখন এটার ক্ষেত্রফল বের করার শর্ত ছিল এরকম। প্রথমত এটার এরিয়া হবে হচ্ছে, এরিয়া হবে হচ্ছে -12,
সরি হুদা হাফ আর কি। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে তোমাকে অ্যান্টি ক্লকওয়াইজ নিতে বলছি তাই বলে কিন্তু তুমি ডি এ সি এভাবে নিতে পারবে না, ঠিক আছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজই হয় কিন্তু এভাবে নেওয়া যাবে না। তার কারণ হচ্ছে এটা হচ্ছে 4টা বাহু বিশিষ্ট। 3-এর যদি বেশি হয়, বাহুর সংখ্যা যদি 3-এর বেশি হয়, তাহলে সাথে সাথে তোমাকে হচ্ছে বিন্দুগুলাকে অবশ্যই গ্রাফে প্লট করে দেখতে হবে। বা বিন্দুর সংখ্যা 3-এর বেশি হইলেই অবশ্যই গ্রাফে বসাবা, আদারওয়াইজ সলভ করতে পারবা না, বিপদ হয়ে যাবে। 3টার বেশি হয়েছে আমাদের এখানে, আমি গ্রাফে দেখাইছি। এখন এইটাকে আমি এরিয়া বের করতেছি। প্রথমত সিম্পলি আমরা এ বিন্দুটাকে নেই, এ বিন্দুটাকে নিলাম 3 4। তারপরে কি নিব, বি কে নিব, বি আছে হচ্ছে -3 1। তারপরে সি বিন্দু 2 -2, ডি বিন্দু 6 4। এখন কি ব্র্যাকেট ক্লোজ করে দিব? শেষ না? হ্যালো? তাহলে এখন আড়াআড়ি গুণ করলে কি আমরা এটা ক্ষেত্রফল পেয়ে যাবো, তাই তো? জি ভাইয়া। জি ভাইয়া। কি লেখাপড়া করছিস রে বেটা তোরা, হ্যাঁ? প্রথম বিন্দুটা না রিপিট হয়? হ্যাঁ, প্রথম বিন্দুটা রিপিট হয় না? কি? জি ভাইয়া, প্রত্যেকটা রিপিট হয় ভাইয়া। তো প্রথম বিন্দুটা আবার আমাকে রিপিট করতে হবে, তার মানে 3 4। এই যে তুমি যত বেশি 9-10 জিনিসপত্র ভুলে যাবা তোমার জন্য ইন্টারমিডিয়েট তত কঠিন হতে থাকবে। আমি বেশিরভাগ ম্যাথ এমন ভাবে করানোর চেষ্টা করি যেগুলো হচ্ছে তোমার 9-10 এর জ্ঞান দিয়েই হয়ে যায়। এখন যদি ওই জায়গাতে ঝামেলা করে আসো তাহলে কিন্তু সূত্র মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে প্রথমটার জন্য আড়াআড়ি গুণ করব, 3 আর 1 এ 3, 3 আর 6 হচ্ছে +6, 2 আর 4 এ +8, 4 6 24। তারপরে একটা মাইনাস চিহ্ন, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট, 4 আর 3 -12, 1 আর 2 +2। তারপরে এটা কত, 2 আর 6, তাহলে এটা হবে হচ্ছে -12। তারপরে আছে 3 আর 4, এটাও +12। এইটা ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে সেটা হবে আমাদের জন্য কি, ক্ষেত্রফল, তাই না? ক্ষেত্রফলের ভ্যালু কত পাওয়া যাবে আমার মনে নেই। যেটা বললাম এখানে অবশ্যই অবশ্যই রোটেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার কোন বরাবর তুমি রোটেট করতেছো সেটা ইম্পর্টেন্টলি খেয়াল রাখতে হবে। চতুর্ভুজের জন্য কিংবা পঞ্চভুজের জন্য, ষড়ভুজের জন্য, ত্রিভুজের জন্য এটা খেয়াল না করলেও হয়। তার কারণ কি, ত্রিভুজের জন্য যদি তোমাকে আমি এখান থেকে বলি যে ভাই আমাকে এবিসি এর ক্ষেত্রফল বের করে দে, তাহলে এবিসি এর ক্ষেত্রফলের জন্য কি এই ত্রিভুজটা নিতে হবে। তাহলে এটাকে একটু হাইলাইট করি এই অংশটাকে। এখন এই সবুজ অংশটা, সবুজ অংশটার জন্য খালি বের করতে বলছি। তাহলে দেখো তুমি ক্লকওয়াইজ যাও আর অ্যান্টি ক্লকওয়াইজ যাও। তুমি যদি এ বি সি যাও সেটা হবে কি, ক্লকওয়াইজ। তুমি যদি এ সি বি যাও তাহলে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ। অর্থাৎ তুমি যেভাবেই যাও না কেন সেটা হয় ক্লকওয়াইজ হবে অথবা অ্যান্টি ক্লকওয়াইজ হবে। যে কোনো 3টা বিন্দু নিয়ে যদি তুমি কাজ করো, তুমি যেই দিক থেকেই চিন্তা করো সেটা হয় ক্লকওয়াইজ হবে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হবে। অন্য কোনো উপায় নেই হওয়ার, কোনো একটা বিন্দু মিসম্যাচ হওয়ার কোনো সুযোগ নাই। হ্যাঁ, সেই কারণে যেটা বললাম আমি যে 3-এর বেশি হলে তোমাকে অবশ্যই গ্রাফে প্লট করতে হবে। 3-এর থেকে যদি কম, মানে যদি 3 হয়, 2 তো হবে না, যদি 3 হয় তাহলে সেটা গ্রাফে বসাইতে হয় না। এবং রোটেশন নট ইম্পর্টেন্ট। খুব বেশি হলে আমার সামনে একটা মাইনাস আসবে, ওই মাইনাসটারে হচ্ছে কাটটা দিমু, শেষ। ঠিক আছে? এখানে যে সেকেন্ড ব্র্যাকেট সাইনটা ইউজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করে এখানে মডিউলাস সাইন ইউজ করলেই আমার কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় ধনাত্মক আসবে। তাহলে এখানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। এখানে যদিও এবিসি আর কি ক্লকওয়াইজই দেওয়া আছে, সরি অ্যান্টি ক্লকওয়াইজ দেওয়া আছে, আমরা অমনি বসাই। তাহলে এরিয়া বের করার চেষ্টা করি এবার। ওর জন্য এরিয়া হবে হাফ। তারপরে এ বিন্দুটা 3 4, তারপরে কাকে নিব, -3 1, তারপরে 2 -2। তারপরে আবার প্রথম বিন্দুটা রিপিট হবে, তাহলে 3 4। এইটা ভাই মাথায় রাখো, প্রথম বিন্দু রিপিট করতে ভুলো না, হ্যাঁ? তারপরে এইখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফল। এই নলেজ যেটা আমরা ইউজ করলাম এটা হচ্ছে আমাদের কোথায় শিখছি, আমরা 9-10-এই শিখছি। ইন্টারমিডিয়েটে এসে এটার একটা নতুন ফর্মুলা তারা দাঁড় করাইছে। এখন নতুন ফর্মুলাটা জানলে ভালো, কিন্তু জানার থেকে আসলে এইটা ক্যালকুলেশন করাটা ইজিয়ার। তার কারণ কি, অন্য যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে ইয়ার মাধ্যমে বের করে, কি জানি ওটার নাম, নির্ণায়কের মাধ্যমে বের করে। সূত্রটা হচ্ছে এরকম, হাফ, তারপরে বিন্দুগুলাকে আগে লেখে, পর পর লেখে। কিভাবে লিখবো,
3 4 প্রথমত না, তাহলে 3 4, তারপরের বিন্দুটা কি -3 1, তারপরের বিন্দুটা কি 2 -2। এরপরে কি করে ওরা হচ্ছে এই বরাবর একটা কলামে পুরোপুরি 1 বসায় দেয়। ঠিক আছে, মনে হয় সূত্রটা এটা, আমার এক্সাক্ট সূত্রটাও মনে নেই আসলে, এটা আমার ভুলও হইতে পারে। যারা পারো তারা একটু কনফার্ম করো। তো এই যে ত্রিভুজের 3টা বিন্দু দেওয়া থাকলে, সরলরেখা চ্যাপ্টারে তো এটা ছিল, এইটা নাকি ত্রিভুজের ফর্মুলা বের করা, মানে ত্রিভুজের এরিয়া বের করার ফর্মুলা? পারো কি, এটা কি কেউ চেনো? খুব সম্ভবত এটাই। জি ভাইয়া ঠিক নিজে আছে ভাইয়া, এটাই ভাইয়া। আমি নিজে এটা ওয়ান ব্যবহার ওয়ান করি ওয়ান। না কখনো। হ্যাঁ, 1 1 1 হয়, 3টা বিন্দু বসে দিলে হয়, সামনে একটা আধা। এইভাবে করলেও যে অ্যান্সার পাবো, এভাবে করলেও অ্যান্সার পাবো। আমার কাছে এইভাবে করার থেকে এইটা করাটা ইজি মনে হয়, তাই আমি এটাই ফলো করছি সারা জীবন। হ্যাঁ, কিন্তু এইটাও মাথায় রাখতে হবে, একেবারে যে মাথায় না রাখলে হবে না তা না, মাথায় থাকতে হবে। পারতাম, এখন মনে নাই আর কি। আচ্ছা, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের এই কাহিনী বুঝছি। ত্রিভুজ অথবা অন্য কোনো বহুভুজ দেওয়া থাকলে এইভাবে ক্ষেত্রফল বের করবো, পারা যাবে? হুম হুম। জি ভাইয়া। হ্যাঁ পারা যাবে। জি ভাইয়া। আচ্ছা, এটা যদি পারো তাহলে এবার এই জায়গায় তাকাও। আমরা একটু আগে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে দেখছি। পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা এখন যদি থাকে হচ্ছে একটু ডিফারেন্টলি, ডিফারেন্টলি বলতে কিরকম? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় যদি তোমাকে একটা r1 এবং θ1 দেয়, একটা r2 এবং θ2 দেয়, তাহলে সেইখান থেকে তুমি কিভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করবা? x1 y1 x2 y2 তো আমরা বের করছি, এখন হচ্ছে r1 r2 সরি r1 θ1 r2 θ2 এভাবে যদি দেওয়া থাকে তাহলে কি করব? প্রথমত এইটার দিকে তাকাই, এই দিকে আসি। এই ঘটনাটা একটু ক্লিয়ার হওয়া দরকার। সেটা হচ্ছে এই বিন্দুটা নিয়ে যখন আমরা কাজ করতেছিলাম, এই বিন্দুটার প্রথমত নাম ছিল কত হচ্ছে এক্স এবং ওয়াই। এটা ছিল ওর প্রথমত ইনিশিয়ালি। এক্স এবং ওয়াই হওয়ার অর্থ হচ্ছে এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং এইটুকু বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। ভেরি ইজিলি বোঝাই যাচ্ছে, আমি যদি আর এর আনুভূমিক উপাংশ নেই, আর এর যদি আমি আনুভূমিক উপাংশ নেই তাহলে সেটার মান কত হবে? এক্স। এক্স মানে হবে হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ। যেহেতু কোণ দেওয়া আছে থিটা, তার মানে এক্স সমান আমরা বলতে পারবো আর কস থিটা। যদি এভাবে না চিনতে পারি তাহলে এখানে হচ্ছে সাইন থিটা এবং কস থিটা বসাও, এই থিটার সাপেক্ষে সাইন থিটা এবং কস থিটা নাও, তুমি এই রেজাল্টটা পাবা। অর্থাৎ এক্স হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ, ওয়াই হচ্ছে আর এর উলম্ব উপাংশ। ঠিক আছে, এক্স এবং ওয়াই এর পরিচয়টা হচ্ছে এরকম, তারা এক্স হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ এবং ওয়াই হচ্ছে আর এর উলম্ব উপাংশ। ঠিক আছে, তাহলে আর কস থিটা আর সাইন থিটা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, তাহলে এখন যদি আমাকে কোথাও দেওয়া থাকে থিটা এর ভ্যালু, সরি আর এর ভ্যালু, তাহলে আমি সেটাকে বলতে পারি এইটা হবে হচ্ছে এক্স এবং ওয়াই, অর্থাৎ সেটা হবে আর কস থিটা এবং আর সাইন থিটা। এভাবে প্রকাশ করা যেতে পারে কার্টেসিয়ান ফরম্যাটে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কার্টেসিয়ান ফরম্যাটে যদি আমাকে r1 আর θ1 দেওয়া থাকে, তাহলে আমি সেটাকে x1 এবং y1 হিসেবে লিখলাম। এটা কিন্তু কার্টেসিয়ান ফর্ম, হ্যাঁ, এটার মান বসাইলে কার্টেসিয়ানের রেজাল্ট দিবে। এটা কি বুঝছি? এটা যেহেতু এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাইছি না, এটার মান বসাই দিলে কিন্তু রেজাল্টটা যেটা আসবে সেটা কিন্তু কার্টেসিয়ান। তার মানে পোলার থেকে কার্টেসিয়ানে নিছি আমরা। কার্টেসিয়ানে যখন আমরা করছিলাম, কি বলে, দূরত্ব ক্যালকুলেট করছিলাম, তখন আমরা বলছিলাম আপনাকে কি করতে হবে? ভুজদ্বয়ের অন্তর নিতে হবে বা ভুজদ্বয়ের ব্যবধান নিতে হবে, তাই না? ভুজদ্বয়ের ব্যবধান সেইটার হোল স্কোয়ার, কোটিদ্বয়ের ব্যবধান সেইটার হোল স্কোয়ার। মনে আছে না খাই ফেলছো? কিরে, মনে আছে রে? হ্যালো। তাহলে প্রথমত আমরা ভুজদ্বয়ের ব্যবধানটা নেই। একটু রেসপন্স করো, আর রেসপন্স করতেছে দুজন, রকিব আর সামিন ছাড়া তোকে কথাই কয় না রে ভাই, এমনি করলে কেমনে হবে? তাহলে আমরা হচ্ছে দূরত্ব ক্যালকুলেট করতেছিলাম, দূরত্বের জন্য আমরা সূত্র শিখছিলাম হচ্ছে ভুজদ্বয়ের ব্যবধান হোল স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের ব্যবধান হোল স্কোয়ার। মনে পড়ছে? আচ্ছা, তাহলে ভুজদ্বয়ের ব্যবধান হোল স্কোয়ার। এখন আমি ভুজদ্বয়ের ব্যবধান পাইছি হচ্ছে r1 cos θ1 এবং আর একটা ভুজ পাইছি r2 cos θ2। ঠিক আছে, তাহলে এটারে একটু মান এভাবে বসানোর চেষ্টা করি। খুব বড় আসবে, এই রুটটা না রাখি, রুটটা হচ্ছে ডি স্কোয়ারের ভিতরে দিই, তাহলে আমার জন্য লেখাটা সহজ হবে। ডি স্কোয়ার হিসেবে রাখি, এটা ডি স্কোয়ার। তাহলে ভুজদ্বয়ের ব্যবধান নিতেছি প্রথমত r1 cos θ1 মাইনাস r2 cos θ2, ভুজদ্বয়ের ব্যবধান নিলাম। এবার কোটিদ্বয়ের ব্যবধান,
r1 সাইন থিটা 1 মাইনাস r2 সাইন থিটা 2 হোল স্কয়ার। এখন এই দুইটারে বর্গ করতে হবে, মানে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই করে আমরা কিভাবে পাবো, দুইটার হোল স্কয়ার বের করবো প্রথমত। r1 আর আচ্ছা একটু খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, প্রথমত যখন আমি এইটার স্কয়ার করব, এখান থেকে একটা আসবে আর স্কয়ার কজ স্কয়ার থিটা 1, এখান থেকে একটা আসবে আর স্কয়ার সাইন স্কয়ার থিটা 1, তাই না? দুইটার জন্যই আর স্কয়ার আছে, আর ওয়ান আছে, এই দুইটার জন্যই। তাহলে এই দুইটা আর1 এর জন্য এখন আমি আর1টাকে কমন নিয়ে লিখতে পারবো আর1 স্কয়ার, এবং পাওয়া যাবে, একটা পাওয়া যাবে সাইন স্কয়ার থিটা 1, আরটা পাবো হচ্ছে কজ স্কয়ার থিটা 1। বুঝছি? জি ভাইয়া। ঠিক জি। একইভাবে পরের অংশটা থেকে r2 হোল স্কয়ার, একটা থেকে বের হবে, প্রথমটা থেকে বের হবে কজ স্কয়ার থিটা 2 প্লাস সাইন স্কয়ার থিটা 2। তারপরে দুই পাশ থেকে এইখান থেকে কি বের হবে, এখান থেকে বের হবে যদি ওই যে টোয়াইস এবি যে অংশটা, তো মাইনাস 2r1r2 কস থিটা 1 কস থিটা 2। আর একটা এইখান থেকে বের হবে মাইনাস r1r2, তার মানে এখানেও মাইনাস r1r2 আছে, এখানেও মাইনাস r1r2 আছে, তাই না? তাহলে ওই অংশটাকে আমরা চাইলে কমন নিয়ে রাখতে পারি। তাহলে আমরা নিতে পারি 2r1r2, এটা দুই পাশ থেকে বের হবে। প্রথমটা থেকে বের হবে cos থিটা 1 cos থিটা 2, cos থিটা 1 cos থিটা 2। পরেরটা থেকে বের হবে কি sin থিটা 1 sin থিটা 2। এখানে মনে হয় প্লাস সাইন হবে না মাইনাস হবে, ভুলে গেলাম তো। কমন নিলে প্লাস হয়ে যাবে এটা। হ্যাঁ, প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 2। ঠিক আছে? এমনিতে এখান থেকে একটা মাইনাস 2r1r2 সাইন থিটা 1 সাইন থিটা 2 আসে, এই যে 2r1r2 আর হচ্ছে এই প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে সাইন থিটা 1 সাইন থিটা 2। ঠিক আছে? তাহলে এখন প্রথম অংশটা থেকে আমরা কি পাই, সাইন স্কয়ার কজ স্কয়ার বাদ, তাহলে শুধুমাত্র থাকে r1 স্কয়ার, তারপরে থাকে কি r2 হোল স্কয়ার, তারপরে এখান থেকে আসে হচ্ছে মাইনাস r1 r2। এটা কি জানি, এটার জন্য সূত্র আছে একটা, পারি কি সূত্রটা? বলো তো এটাকে সিম্পলিফাই করলে কত হয়? এটা কিসের সূত্র ত্রিকোণমিতিতে? পারো না বলবো? cos a minus b। হ্যাঁ, cos a মাইনাস বি এর সূত্র, সাবাস। তাহলে এটা হচ্ছে cos a মাইনাস বি, অর্থাৎ এখানে আছে থিটা 1 মাইনাস থিটা 2, এটা হচ্ছে ওর a মাইনাস বি। তাহলে আমরা যে দূরত্ব পাইলাম এটা তো পাইলাম ডি স্কয়ার হিসেবে পাইছিলাম, তাহলে দূরত্ব হিসেবে আমরা বলতে পারি রুট ওভার r1 হোল স্কয়ার r2 হোল স্কয়ার মাইনাস 2r1 r2 থিটা 1 মাইনাস থিটা 2। ঠিক আছে? অর্থাৎ আমাকে যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে পোলারে, যদি আমাকে পোলারে স্থানাঙ্ক দেওয়া থাকে হচ্ছে r1 থিটা 1 r2 থিটা 2, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বের করব আমরা r1 হোল স্কয়ার r2 হোল স্কয়ার মাইনাস 2r1 r2 ইন্টু থিটা 1 মাইনাস থিটা 2 পুরাটুকের উপরে রুট। মনে থাকবে? এর ভিতরে হ্যাঁ। কজ হবে না ভাইয়া? ও হ্যাঁ, কজ আছে, সরি। cos থিটা 1 মাইনাস থিটা 2। বুঝছি? এটা হচ্ছে দুইটা পোলার স্থানাঙ্ক, এটা কখনো দেয় না পরীক্ষায়। পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে এই ক্যালকুলেশন কখনো বের করতে দেয় না, দুইটা পোলার দিয়ে কখনো এটা বের করতে দেয় না যে ওটার মধ্যবর্তী দূরত্ব কত। এবং যদি দেয়ও, মানুষ কি করে এই দুইটার আগে কার্টেসিয়ানে নিয়ে যায়, নর্মাল ক্যালকুলেশন করে এগুলো কার্টেসিয়ানে নিয়ে যাবে, তারপরে ওই দুইটা দূরত্ব বের করবে। কিন্তু আমরা দেখলাম পোলার ফরম্যাটে যদি থাকে ডিরেক্ট পোলার থেকে পোলার দিয়ে আমি দূরত্ব বের করে ফেলতে পারবো। মনে থাকবে? পারা যাবে? হুম। জি ভাইয়া। আচ্ছা, এখন মনে করো এই জিনিসটা শেখানোর আসলে বিশেষ কোনো ফায়দা হয় নাই মনে হতে পারে আপাত দৃষ্টিতে, কিন্তু সমস্যা মানে সুবিধা যেটা হয়েছে আমরা ঘটনাগুলোকে অ্যানালাইসিস করা শিখতেছি। হ্যাঁ, সরলরেখার ক্ষেত্রে তুমি একটা গ্রাফে প্লট করা যত ভালোভাবে শিখবা, তুমি এই জিনিসগুলোকে নিয়ে চিন্তা করা যত ভালোভাবে শিখবা, সরলরেখার ক্ষেত্রে বিষয়গুলো খুব কাজে দেয়। আর আমার এক্ষেত্রে একটু সমস্যা আছে কি, আমার সমস্যা না আর কি, এটা হচ্ছে যে আমার জ্যামিতি খুব ভাল লাগে, সে কারণে সরলরেখা, বৃত্ত, তারপরে কনিক্স, এই জিনিসগুলো আমি খুব মজা করে পড়ি আর কি, খুব ডিটেইলসে পড়ছিলাম। আচ্ছা, এখন দেখো
এই বিন্দুটাকে তোমাকে ওই যে পরীক্ষায় দেওয়াই আছে, মানে কোশ্চেন এগুলো থাকে হচ্ছে 1 এবং -√3 দিছে, কার্টেসিয়ানে দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এটাকে আর থিটা হিসেবে প্রকাশ করতে। বিন্দুটা কই আছে এটা বলো তো আগে। চতুর্থ চতুর্ভাগে এখানে কোথাও আছে, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এখান থেকে আর এর ভ্যালুটা আগে বের করি। আর সমান হবে √x² এবং y², এটা শিখছিলাম। তাহলে এখান থেকে আসবে √1² এবং হচ্ছে √3 হোল স্কয়ার, দ্যাট ইজ √4, 2 শুধুমাত্র। আচ্ছা, আর যদি থিটা নেই, থিটার কথা বলছিলাম যেহেতু এইদিকে আছে, তাহলে এখানে শুধুমাত্র একটা মাইনাস আলফা এরকম কিছু। তাহলে মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে tan ইনভার্স অফ মাইনাস মডিউলাস অফ y/x। তাহলে এখানে কত আছে y/x, √3, আর নিচে একটা 1 আছে বাদ। তাহলে tan ইনভার্স অফ √3 কত হয়, tan 60 ডিগ্রিজ। কত জানি √3 কিসের মান, 60 ভাইয়া, জি ভাইয়া। 60, হ্যাঁ 60, অথবা π/3 মাইনাস π/3। π/3 তে হিসাব রাখলে টিচার একটু খুশি হয় দেখলে, হ্যাঁ, আর কিছু না। এখন তোমাকে এটা দেওয়া আছে, কার্টেসিয়ানে দেওয়া আছে, সরি পোলারেই দেওয়া আছে। তোমাকে ধরো কার্টেসিয়ানে বের করতে বললো। কার্টেসিয়ানের জন্য একটা সূত্র শিখলাম একটু আগে। এক্স হচ্ছে কি বলছিলাম, এক্স হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ, তার মানে আর কস থিটা, এবং ওয়াই হচ্ছে আর এর উলম্ব উপাংশ মানে আর সাইন থিটা। মান বসাই আমরা। আর মানে হচ্ছে 4, কস থিটা মানে হচ্ছে π/3, π/3 মানে কত জানি একটু আগে পাইলাম 60 ডিগ্রিজ, তার মানে আধা নাকি, হ্যাঁ আধা না, cos জি 60 ভাইয়া। এর ভ্যালু আধা। আর হচ্ছে sin 60, তাহলে sin π/3 মানে sin 60 হচ্ছে 4 ইন্টু জি ভাইয়া। √3/2, দ্যাট ইজ 2√3। ঠিক আছে, তাহলে আমরা যে বিন্দুটা পাইলাম সেটাকে লিখবো এভাবে 2 2√3 এরকম। আর এই বিন্দুটাকে আর থিটা হিসেবে যখন লিখবো, এটার অ্যান্সারটা হবে 2 মাইনাস π/3। বুঝতে পারছি? দেখো এটা যেহেতু প্রথম চতুর্ভাগে ছিল, না কই ছিল, হ্যাঁ প্রথম চতুর্ভাগেই ছিল, সে কারণে আমাকে কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয়নি। একটু খেয়াল রাখবো যখন আমরা এইখান থেকে এখানে আসি। এমনিতে কার্টেসিয়ান থেকে পোলারে বললে অবশ্যই আমাকে দেখতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। যখন আমি কি বলে এটা নাম, পোলার থেকে কার্টেসিয়ানে যাচ্ছি, তখনও এটা একটু খেয়াল রাখবো যে আসলে সেটা কোন কোয়াড্রেন্টে থাকে। এটা একটু খেয়াল করে নেওয়া জরুরি, নাহলে মাঝে মাঝে বিপদ হইতে পারে। হ্যাঁ, তো চেষ্টা করবে গ্রাফে চেক করে নেওয়ার সে কোথায় আছে, কখন কি ট্রিক করে দিবে টিচাররা, কোনো ঠিক ঠিকানা নাই ওদের। আচ্ছা, আমরা আরেকটু আগাই, সামনে দেখি আগানো যায় কিনা। আচ্ছা, এখানে দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথের পরে, হ্যাঁ এই দুইটা ম্যাথই আমরা করি আর কি। দুইটা ম্যাথ সহজ সহজ দেওয়া আছে। y ইকুয়ালস এক্স কট আলফা, আর একটা দিছে r² = a² cos 2 থিটা। এটা আসলে আলাদা একটা ম্যাথ, এটা বি ধরলাম, এটাকে ধরো বি, এটা বইয়েরই ম্যাথ, কেতাবুদ্দিন স্যারের বইয়ে আছে ম্যাথ দুইটা। তো এইখানে আসলে বলে, কোশ্চেনের মধ্যে বলে যে যদি কার্টেসিয়ানে সমীকরণটা দেওয়া থাকে তাহলে সেটাকে পোলারে বের করো, অথবা বলা থাকে যদি পোলারের সমীকরণটা দেওয়া থাকে তাহলে কার্টেসিয়ানে বের করো। ঠিক আছে, তাহলে এখন এটা কিসে দেওয়া আছে বলো তো, এই ইকুয়েশনটা কার্টেসিয়ানে দেওয়া আছে না পোলারে দেওয়া আছে? এই যে এটা কিসে দেওয়া আছে, হ্যাঁ, একটু কার্টেসিয়ানে দেওয়া। কার্টেসিয়ানে দেওয়া আছে। এখানে কি থিটা দেওয়া আছে না আলফা দেওয়া আছে? মনে রাখতে হবে পোলার কোঅর্ডিনেট যখন আমরা ইউজ করি তখন সেটা হচ্ছে থিটা হিসেবে থাকে, আলফা হিসেবে থাকে না। যদি কোথাও আলফা থাকে কিংবা অন্য কিছু থাকে, তাহলে বুঝবো সেটা একটা ধ্রুবক, অন্য কিছুই না, ওর কোনো মূল্যই নাই, ওর কোনো আর ভ্যালুই নেই, ওটা হচ্ছে একটা ধ্রুবক ছাড়া কিছুই না। ঠিক আছে, তার মানে এক্স এবং ওয়াই থাকবে এবং সেখানে আর এবং থিটার কোনো টার্মস থাকবে না, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে কার্টেসিয়ান। যদি কোথাও এখানে দেখো, এইখানে আছে হচ্ছে আর এবং থিটা, অন্য কেউ যদি থাকে, এখানে একটা এক্সট্রা এ আছে, এই এ এর কোনো ভ্যালু নাই, এ মানে হচ্ছে সে একটা ধ্রুবক, ওই বাদ। ঠিক আছে, তাহলে প্রথমত এখানে বসাই এক্স এর আমরা একটা মান জানি, সরি ওয়াই এর একটা ভ্যালু জানি, কত বলো তো, একটু আগে বসাইলাম। ওয়াই হচ্ছে আর এর উলম্ব উপাংশ, তাহলে আর সাইন থিটা হিসেবে বসাবো। কার্টেসিয়ান থিটা। এক্স মানে হচ্ছে আর এর আনুভূমিক উপাংশ, তাহলে আর কস থিটা বসাবো। এটা কি লিখলাম, আর কস থিটা। তারপরে এই অংশটা তো ধ্রুবক কট আলফা, তো যা আছে থাকুক গা। তাহলে বাদ গেল কে কে আমার এখানে, আমরা এখানে বাদ চলে গেল হচ্ছে আর দুইটা কাটাকাটি চলে যায়, আমরা সাইন থিটা বাই কস থিটা সমান লিখতে পারি কট আলফা, কট আলফা লেখা যায়। আচ্ছা, এখন দেখো এটাকে আমরা লিখতে পারি ট্যান থিটা। কট আলফাটাকে আমরা চাইলে লিখতে পারি, দেখো তো ট্যান 90 মাইনাস থিটা, এভাবে পড়ছিলাম না, 90 মাইনাস আলফা আর কি।
এই হ্যাঁ। কনভার্সনটা তো শিখছিলাম তাই না? সাইন সাইন কসের জন্য এরকম একটা ট্রান্সফরমেশন হয়, কট ট্যানের জন্য হয়, আর সেক কোসেকের জন্য এরকম ট্রান্সফরমেশন করা যায়। যদি আলফা থাকে তাহলে সেটাকে পাই বাই 2 মাইনাস আলফা লিখতে পারি বিপরীত রাশিটা দিয়ে। আচ্ছা, তাহলে আমরা শেষ পর্যন্ত ট্যান ট্যান গেল গা, থাকলো কত? থিটা ইকুয়ালস পাই বাই 2 মাইনাস আলফা। এই রাশিটার ভিতরে কোথাও কি এক্স ওয়াই আছে? নাই। এই রাশিটার ভিতরে কি আর থিটা আছে? হ্যাঁ। আর না থাকুক, থিটা অ্যাটলিস্ট আছে। সেই কারণে আমাদের জন্য অ্যান্সার হবে এইটুকু। ঠিক আছে, এইটা একটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সমীকরণ প্রকাশিত হইলো। এটাও গ্রাফের মধ্যে এটার একটা ভ্যালু আছে, হ্যাঁ, গ্রাফে আঁকলেও এটা একটা সুন্দর ইয়া দেয় আর কি, কার্ভ দেয়। আচ্ছা, তারপরে আমরা যেখানে ছিলাম, আর স্কোয়ার এবং হচ্ছে থিটা স্কোয়ার কই গেল? হুম, এখন এইটার ভিতরে দেখি একটা জিনিস আমি হচ্ছে দেখানো ভুলে গেছিলাম আর কি। সেটা হচ্ছে যে কি জানি, ও হ্যাঁ, ভুলি নাই। আমরা যখন আর বের করতেছিলাম আমরা বারবার একটা সমীকরণ ইউজ করতেছিলাম এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে আর স্কোয়ার সমান আসলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার? সহজ হিসাব। তাহলে এখানে আর এর পরিবর্তে ডিরেক্ট ওটা বসায় দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর স্কোয়ারের পরিবর্তে বসাইছি। এই স্কোয়ারে কি কোনো চেঞ্জ করতে হবে আমার? না ভাইয়া, ধ্রুব। কোনো চেঞ্জের দরকার নেই। তাহলে ও যা ছিল তাই থাকুক, এ স্কোয়ার। এখন আছে কস টু থিটা। কস টু থিটা দ্বারা কি করব? একটু ট্রিকি আর কি, এখন কিছু করার নেই। কস টু থিটাটাকে কিছু জিনিস আসলে মুখস্থ করতে হয়, আর কিছু জিনিস হচ্ছে তোমার অবজার্ভ, মানে ম্যাথ করে করে অবজার্ভ করে বের করতে হয়। এরকম একটা সূত্র আছে কস টু থিটা এর, এটা কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস টু থিটা, এরকম পাওয়া যায়। আমরা কস থিটা এবং সাইন থিটা যখন বের করছিলাম তখন দেখছিলাম যে কস থিটার সমান আসে হচ্ছে এক্স বাই আর, এবং সাইন থিটা যখন আমি নেই তখন আসে হচ্ছে সেখানে ওয়াই বাই আর। ঠিক আছে, তাহলে এইখানে তোমার কোশ্চেনে এই দুইটার স্কোয়ারগুলো দেওয়া আছে। তাহলে এখানে আমি যদি স্কোয়ার বসাই দিই, এখানে স্কোয়ার বসাই দিই, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, তাহলে আমরা বসাইতে পারি এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার মধ্যে এক্স স্কোয়ার পাইছি, নিচে আছে আর স্কোয়ার। আর স্কোয়ারটাকে কি কোনোভাবে চেঞ্জ করা যায়? যায়। আমরা আর স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর কি। এখানে লিখে রাখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এভাবে রাখলাম, মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। সূত্র আপাতত আর কি, মানে আপাতত বলতে কি যে এইখানে কিন্তু অলরেডি আমার আর এবং থিটা মুক্ত হয়ে গেছে সমীকরণ, কিন্তু তারপরে সমীকরণটা দেখতে খুব একটা ভালো লাগতেছে না। এটা চেহারা সুন্দর করার জন্য এটাকে আমরা হচ্ছে ডানে বামে গুণ টুন কিছু করবো আর কি। তো এটা গুণ করলে দেখা যাবে আসলে শেষ পর্যন্ত আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন হোল স্কোয়ার আসে, এখান থেকে আসে হচ্ছে একটা এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। মানে হচ্ছে আমরা এই নিচে যে হরটা ছিল সেই হরটাকে এই পাশে গুণ করে দিয়েছি, সে কারণে এই পুরোটুকের উপর আবার হোল স্কোয়ার আসছে, আর এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এইটুকু থেকে গেছে। তাহলে এই পুরো রাশিটা এখন লিনিয়ার হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। এইটা হচ্ছে আমাদের জন্য অ্যান্সার। অর্থাৎ আমরা এখন কি করলাম, পোলার থেকে জিনিসটাকে কার্টেসিয়ানে নিয়ে গেলাম। তোমাদের বইয়ে কিন্তু এরকম অনেকগুলো ম্যাথই দেওয়া আছে, ওই ম্যাথগুলো তোমাদের নিজ দায়িত্ব করতে হবে। আমি দেখাই দিলাম কেমনে করতে হয়, আর বাকিগুলো তোমরা নিজ দায়িত্বে করতে পারবা। আর যদি না পারি তাহলে দেখাবো। হুম। এবং বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে আমার না পারার, ঠিক আছে, বেশিরভাগ সম্ভাবনা হবে হচ্ছে দেখবে যে আমি পারতেছি না, এটাই হওয়ার কথা, এর মানে হওয়ার সম্ভাবনা বেশি। তারপরে ওই যে এগুলো রম্বস কিনা এগুলো হচ্ছে আমরা পরের ক্লাসে দেখবো, বৃত্তের এটা সেটা আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, বৃত্তের বলতে আসলে ওই প্রথম প্রথম চ্যাপ্টারেরই মানে 3.1-এরই কিছু আলোচনা। এই ক্লাসের রেকর্ডিংও হচ্ছে তোমরা সময় মতো পেয়ে যাবা, আর হচ্ছে এই পিডিএফও তোমাদেরকে দিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আর আমাদের পরের ক্লাস কিন্তু শনিবারে, ঠিক আছে, শনিবারে 12:30টার সময়। কেউ এটার বিরোধিতা করে নাই, সেই কারণে ক্লাস আমরা 12:30টাতেই রাখবো। ওকে। হুম। জি ভাইয়া। ওকে, ক্লাস ডিসমিসড, টাটা।